টিউশনি থেকে বাসায় ফিরছি। শরীরটা আজকে অনেক ক্লান্ত লাগছে। জানি বাসায় ফিরলে ফারহানার বকা শুনে শরীরটার সাথে সাথে মনটাও অনেক ক্লান্ত হয়ে যাবে। সব দিনগুলোর মতো আজকেও বাসায় কলিং বেল বাজিয়ে দাঁড়িয়ে আছি। জানি ফারহানা ভেতরে আছে, তবুও দরজা খুলে দিবে না। বিগত দিনগুলোর মতোই চাচিমা এসে দরজা খুলে দিল। আমি দেখলাম ফারহানা টেলিভিশন দেখছে। আমি আমার রুমের দিকে যাচ্ছিলাম, আর তখনই ফারহানা বলতে শুরু করলো, ওই ফকিরের বাচ্চা, ওইদিকে কই চাস রে? সোহাগকে পড়াবে কে? তোর বাপ এসে পড়াবো নাকি রে? একটা মানুষেরটা বসে বসে খেতে অনেক মজা লাগে। ফকিরের বাচ্চা, ছোট লোক কোথাকার, লজ্জা করে না আমার বাবার টাকায় খেতে পড়তে? আমি কিছুই বললাম না, চুপচাপ রুমে চলে এলাম। গোসল করতে গিয়ে অনেক সময় কান্না করলাম। এই কান্না নীরব কান্না, কেউ শোনে না, এমনকি চোখের পানিও মিশে যায় সাধারণ পানির সাথে। প্রতিদিন এটা আমার রুটিন হয়ে গেছে। আসুন পরিচিত হই। আমি তানভীর আহমেদ। বাবা মা কেউ নেই, এতিম। চাচার বাসায় থাকি। অনার্স চতুর্থ বর্ষে পড়ি। টিউশনিও করি, কিন্তু তাতে আমার খরচ চলে না। ফারহানা আমার চাচার মেয়ে। আমি ওর দু চোখের কাঁটা। অনেক বকা দেয় আমাকে, দেখলেনই তো। চাচা চাচি অনেক ভালো, তাই তো থাকতে পারছি। সোহাগ ফারহানার ছোট ভাই। ফারহানা আমি একসাথেই পড়ি। আসলে ওকে আমি কিছুই বলতে পারি না, কারণ আমি ফারহানাকে ভালোবাসি। আজও ভালোবাসি কথাটা বলা হয়নি ফারহানাকে। কি করে বা বলবো যে আমাকে দেখতেই পারে না। যাই, খাওয়া দাওয়া করে সোহাগকে পড়াই। চাচিমা, ভাত দাও। হুম। বাবা, তুই বস, ফারহানা দিচ্ছে। ফারহানা, তানবীরকে ভাত দে তো। জানি ফারহানা চাচিমাকে কিছুই বলল না, তবে আমার কপালে যে আজকে আর ভাত জুটবে না সেটা খুব ভালো করেই বুঝলাম। ওই ছোট লোকের বাচ্চা, এখনো বসে আছিস কেন? আমি তোকে ভাত দিব ভেবে? কখনোই দিব না। আমি কিছুই বললাম না, কারণ আমি কিছু বললে হয়তো একটা চড়ও মারবে। সোহাগকে পড়াচ্ছি, কিন্তু খিদাই পেটটা জ্বলে যাচ্ছে। পড়ানো শেষে রুমে যাচ্ছিলাম, সবাই তখন খাচ্ছিল। চাচা ডাক দিল। অনেক খুশি হলাম, হয়তো খেতে পারবো। তার হলো কই। খেয়েছিস তানভীর? আমি হ্যাঁ বা না বলার আগেই চাচিমা বলে উঠল, তানবীর খেয়েছে? আর ফারহানাও আমার দিকে রাগীভাবে তাকালো। আমি কিছুই বলতে না পেরে বললাম, আমি যাই, ঘুমাবো, সকালে টিউশনি আছে। আমি রুমে এসে শুয়ে ভাবতে লাগলাম, চাচিমা তো অন্যায় কিছু বলেনি, তার মেয়ে খেতে দেয়নি তা তো আর দেখেনি। যাই হোক, পেটে খিদা নিয়েই ঘুমিয়ে যাই। এমন তো অনেক রাত কাটাইছি, না হয় আজকেও কাটাইলাম। তারপর আমি ঘুমিয়ে গেলাম। সকালে আমার ঘুম ভাঙল ফজরের আজান শুনে। আমি উঠে নামাজ পড়তে গেলাম। যখনই টিউশনিতে যাব বলে বের হব, চাচিমা পেছন থেকে বলে উঠল, তানবীর, খেয়ে তারপর যা। আমি চাচিমার কথা শুনে অবাক হলাম। এর আগে তো এত সকালে খেতে বলেনি। কি ভাবছেন, চাচিমাও আমাকে দেখতে পারে না? আরে না, চাচিমা এত সকালে ওঠে না। উনি আমাকে অনেক আদর করেন, তাই তো থাকতে পারছি। হ্যাঁ চাচিমা, বলো। খেয়ে তারপর টিউশনিতে যা, আমি টেবিলে খাবার দিচ্ছি। না, আমি এখন ঠান্ডা ভাত খাবো না। চাচিমা রেগে বলে উঠল, দিব এক চর, তোর জন্য রান্না করেছি। আমি খেতে বসে দেখলাম সত্যি চাচিমা রান্না করেছে। তুমি এত সকালে রান্না করতে গেলে কেন? তুই কাল রাতে খাসনি কেন বলতো? ফারহানার আব্বু জিজ্ঞেস করলো, তুই বললি খেয়েছি। না খেয়ে কেন মিথ্যা বললি? তুই জানিস ফারহানা বদমেজাজি। এমনি বলিনি। হইছে, এবার খাবার খেয়ে যা তো। আমি নাস্তা করে টিউশনে করাতে করাতে 9টা বেজে গেল। আমি তাড়াতাড়ি করে বাসায় এসে রেডি হয়ে কলেজ যাব বলে বের হলাম। রাস্তায় দেখি ফারহানা দাঁড়িয়ে আছে। আমি কিছুই বললাম না, জানি কিছু বললেই বকা দিবে। আমি আস্তে আস্তে হাঁটতে লাগলাম। ফারহানা হয়তো রিক্সা করে আসবে। আমার তো এত টাকা নেই, টিউশনি করিয়ে নিজের খরচটা চালাই কোনো মতে। কিছু দূর যেতেই ফারহানা ডেকে উঠল। এই তানভীর, দাঁড়া। আমি ফারহানার ডাক শুনে ঘুরে দাঁড়ালাম। ফারহানা এসে বলল, চল। আমি ফারহানার দিকে হাঁ করে তাকিয়ে রইলাম। ফারহানা বলে উঠল, কি রে, এমন করে তাকিয়ে আছিস কেন? না, এমনি। তারপর দুজনে হেঁটে কলেজ পৌঁছালাম। আজ খুব অবাক হলাম, ফারহানা হেঁটে আসলো কেন?
যথারীতি আমি কারোর সাথে তেমন কথা বলি না, চুপচাপ থাকি। ফারহানা ওর বন্ধুদের সাথে কথা বলছিল। আমি বকুল গাছের নিচে বসে বই পড়ছিলাম। হঠাৎ একটা মেয়ে এসে বলল, তানভীর, তোমাকে একটা কথা বলতে চাই। আমি ওপরে তাকিয়ে দেখি দীপা, মানে আমার ক্লাসমেট। বলো, কি বলবা? আসলে আমি একটা চ্যাপ্টার বুঝতে পারছি না, তুমি যদি বুঝিয়ে দিতে। ঠিক আছে, কোথায় প্রবলেম বলো। দীপা আমার পাশে বসার সাথে সাথে ফারহানা এসে বলল, কি হচ্ছে এখানে? আমি ফারহানার কথায় কি বলবো বুঝতে পারছি না। শুধু বললাম, ও আমার কাছে নোট নিতে আসছে। দীপা তুই যা, নোট আমি দিব। তানভীরের ধারে কাছেও যেন তোকে না দেখি। আমি উঠে দাঁড়াতেই ফারহানা আমাকে একটা থাপ্পড় মারল আর বলল, আমার বাবার টাকায় খেয়ে পড়ে আবার প্রেম করতে চাস? আমি যদি বাবার কাছে না বলছি তো আমার নাম ফারহানা নয়। বলেই ফারহানা চলে গেল। আমার চোখ দিয়ে 2 ফোঁটা জল টপ করে পড়ে গেল। ফারহানা রে, আমিও তোমাকে উল্টো থাপ্পড় দিতে পারতাম, শুধু পারি না তোমাকে ভালোবাসি বলে। আর আব্বুকে কথা দিয়েছিলাম, যত কষ্টই হোক আমি যেন চাচা চাচির কাছেই থাকি। আমি কলেজ থেকে ফিরলাম। গোসল করে যখনই খেতে যাব তখনই চাচিমা বলল, তানভীর, দেখ তো ফারহানার রুমে কি করছে, ওকে খেতে আসতে বল। জি চাচিমা। আমি ফারহানার রুমের সামনে দাঁড়িয়ে আছি, খুব ভয় হচ্ছে যদি আবার বকা দেয়। আমি আর না ভেবে দরজা ঠেলে ভেতরে ঢুকলাম। আমাকে দেখেই ফারহানা রেগে উঠল। এই ফকিরের বাচ্চা, তুই আমার রুমে কেন? চাচিমা তোমাকে খেতে ডাকছে, তাই আসছি। ও, এখন বাহানা তাই না? আসলে তোর মতো লুচু ছেলেকে আমার ভালো করে চেনা আছে। যা, বের হ বলছি। আমি কিছু না বলেই চলে আসলাম। এসে খাওয়া দাওয়া করে আবার টিউশনিতে গেলাম। রাতে বাসায় ফেরার পর চাচা বলল, তানভীর, ফ্রেশ হয়ে আয়, তোর সাথে কথা আছে। আমি ফ্রেশ হয়ে এসে বসলাম। চাচা বলতে শুরু করলো, তোকে কলেজে পাঠাই কি প্রেম করতে? চাচা তুমি এসব কি বলছো? আমি এসব কিচ্ছু করিনি। আমার কথাটা শোনা মাত্র চাচা আমাকে মারতে আসলো। চাচিমা সামলে নিল। তারপর চাচা যা বলল আমি শুনে শুধু অবাক হলাম। তোর ফোন কোথায়? রুমে আছে চাচা। দীপা নামের মেয়েটা তোকে এত ফোন দেয় কেন? আর এসব কি সব SMS? আমি ফোনটা হাতে নিবার আগেই চাচা ফোনটা আছাড় দিয়ে ভেঙে দিল আর বলল, এমন করলে আমার বাড়িতে একটুও জায়গা হবে না, বলে দিলাম। বলেই চাচা চলে গেল। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। একটু পর ফারহানা এসে বলল, ফকিরের বাচ্চার ঢং কত! আমি কিছুই বললাম না। কি বলবো, আমাদের যাবার মতো কেউ নেই। হায়রে ফারহানা, তোকে ভালোবাসি বলেই এত কথা। আমি রাতে সোহাগকে পড়িয়ে ঘুমিয়ে গেলাম। প্রতিদিন আমার রুটিন অনুযায়ী চলতে থাকলাম। ফারহানা ছেলেদের সাথে অনেক মিশে, আমার অনেক হিংসে হতো, বাট কিছু বলতে পারতাম না ভয়ে। আমি প্রতিদিন ফারহানাকে নিয়ে আমার ভালোবাসার কথাগুলো লিখে রাখতাম আর একটা করে মুচকি হাসি দিতাম। মাঝে মাঝে ভাবতাম, বেকার ভালোবাসি আমি। ফারহানা কোনোদিন আমার ভালোবাসা মেনে নেবে না। তারপর আমি ঘুমিয়ে গেলাম। আজ শুক্রবার, তাই নিজের কাপড়গুলো ধুয়ে নিলাম। আমি শুয়ে আছি, এমন সময় ফারহানা এসে বলল, তানভীর একটা কাজ করে দে তো, এখানে 1000 টাকা আছে। আম্মু তোকে বাজার করে নিয়ে আসতে বলছে, তাড়াতাড়ি নিয়ে আসবি। এই তার লিস্ট। আম্মু খালামুনির বাসায় গেছে, এসে রান্না করবি কিন্তু। হুম। আমি টাকা নিয়ে যখনই একটা শার্ট বের করলাম, ফারহানা বলে উঠল, ছোট লোকের আবার শার্ট পরতে হয়? আর টাকা চুরি করবি না একদম। ফারহানার কথাগুলো শুনে অনেক খারাপ লাগলো। তারপর আমি বাজার করে নিয়ে আসলাম। জুমার নামাজে যাব বলে রেডি হচ্ছিলাম, চাচা ডাকতে শুরু করলো। আমি তাড়াতাড়ি করে গেলাম। চাচা আমাকে ডাকছিলে? এই নে তোর গিফট। কিসের গিফট চাচা? আরে আজ শুক্রবার না, তাই তোর জন্য এই পাঞ্জাবিটা কিনে নিয়ে আসলাম। খুলে দেখ তো কেমন। আমি পাঞ্জাবিটা দেখে হেসে দিলাম আর বললাম, অনেক সুন্দর চাচা। চাচা হাসি দিয়ে বলল, যা বেটা পরে আয়, চাচা ভাতিজা নামাজে যাব আজ একসাথে। আজ আমার অনেক খুশি লাগছে।
আর বাবার কথাও মনে পড়ছে। আমি বাবার সাথে পাঞ্জাবি পরে নামাজে যাইতাম। আমি নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া করে যখনই রুমে যাচ্ছিলাম, চাচা বলে উঠল। তানভীর, এদিকে আয় তো। আমি সামনে গিয়ে দাঁড়াতেই চাচা আমার হাতে 200 টাকা দিয়ে বলল। কোথাও থেকে ঘুরে আয়, আজ তো ছুটি। আমি টাকা নিতে চাইলাম না, কিন্তু না নিয়েও কোনো উপায় নেই। আমি রুমে বসে ভাবতে লাগলাম, আজ না হয় ফারহানাকে প্রপোজ করি, দেখি কি হয়। কিন্তু ফারহানাকে কোথাও ঘুরতে নিয়ে যাব এটা বলার সাহস আমার নেই। তাই চাচাকে গিয়ে বললাম, চাচা আমি ফারহানাকে নিয়ে বাইরে যাই। যা, আরও ভালো, দুজন মিলে ঘুরে আয়। ফারহানা কথাটা শুনে আমার দিকে রাগীভাবে তাকিয়ে আছে। আমি চাচাকে বললাম, তুমি বলে দাও তাহলে ফারহানা যাবে। ফারহানা মা, যা তো তানভীরের সাথে দুজনে ঘুরে আয়। ফারহানা চাচার কথা ফেলতে পারে না, ভয় পাই বললেও চলে। ফারহানা রাজি হয়ে গেল। আমি ফারহানাকে নিয়ে একটা নদীর পাড়ে গেলাম। ফারহানা জায়গাটা দেখে অনেক খুশি, ও সেলফি তোলায় ব্যস্ত। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। হঠাৎই ফারহানা বলে উঠল, তানভীর আয়, তোর একটা পিক ওঠায়। আমি না করলে ও বলল, আসবি না মায়ের খাবি? কাশফুলের মাঝে দাঁড়িয়ে আমি একটা পিক উঠালাম। আমি আগেই লুকিয়ে একটা গোলাপ নিয়ে এসেছিলাম। আমি বুকে অনেক সাহস নিয়ে আল্লাহর নাম নিয়ে ফারহানার সামনে দাঁড়ালাম। ফারহানা, তোমাকে কিছু বলতে চাই। বল, কি বলবি? আমি তোমাকে কি আমাকে? আ- আমি তোমাকে কথাগুলো বলতে গিয়েও পারছি না। ভালোবাসি কথাটা বের হচ্ছে না। কি বলবি বল, তাড়াতাড়ি বলছি। খুব ভয় হচ্ছে, ফারহানা যদি মারে আর চাচা চাচিকে বলে দেয়। না, বলেই ফেলি। আমি তোমাকে বলেই আটকে গেলাম। কি বলতে চাস কি তুই? তাড়াতাড়ি বল, না হলে এক থাপ্পড় দিয়ে কথাটা বের করে নিব। আমি কি বলবো বুঝতে পারছি না। না বললেও ফারহানা আমাকে ছাড়বে না। আমি বলে ফেললাম, আমি তোমাকে ফুচকা খাওয়াবো, প্লিজ না করো না। তোকে একটা থাপ্পড় না, দুটো দেওয়া দরকার। এই কথা বলতে এত সময় নিলি? চল। তারপর আমি ফারহানাকে নিয়ে কলেজ ক্যাম্পাসে নিয়ে আসলাম। ফারহানা ফুচকা খাচ্ছে, আমি তাকিয়ে দেখছি। আমি আজও পারলাম না বলতে। আমি ফারহানাকে নিয়ে বাসায় চলে আসলাম। রাতে বসে বসে আমার মনের কথাগুলো ডায়েরিতে লিখে রাখলাম। আজ সত্যি অনেক ভালো লাগছে। ফারহানা আমার সাথে খারাপ ব্যবহার করেনি। আমি বারান্দায় হাঁটতে বের হলাম। আমি হঠাৎ দেখলাম ফারহানা ফোনের দিকে তাকিয়ে আমার দিকে আসছে। আমি দাঁড়িয়ে গেলাম আর ভাবলাম এখন বলবো, কিন্তু ফারহানা আমার পাশ কেটে চলে গেল। আমি কিছুই বলতে পারলাম না। আমি নিচের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছি। ফারহানা আমার সামনে এসে দাঁড়ালো আর একটা থাপ্পড় মারলো। আমি আজ আর সহ্য করতে পারলাম না। আঘাত করলাম ভালোবাসার মানুষটিকে। আমি ফারহানাকে একটা ঠাস করে থাপ্পড় মারলাম। ফারহানা আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে, হয়তো ভাবছে আমি এত সাহস কোথা থেকে পেলাম। ফারহানা আমাকে বলে উঠল, শয়তান, লুচ্চা, তুই আমার ওড়না ধরে টান দিয়েছিস কেন? আমি ফারহানার কথা শুনে নিচের দিকে তাকিয়ে দেখলাম ফারহানার ওড়নাটা সোফার সাথে আটকে আছে। আমি ওড়নাটা ছাড়িয়ে বললাম, আমি এতটাই নিস না, আর আমি লুচ্চা ছেলেও না যে তোমার ওড়না ধরে টানবো। দেখো, তোমার ওড়নাটা আটকে ছিল। মিথ্যে ভুল তুমি খুব ভালোই বুঝতে পারো। কথাগুলো বলেই আমি চলে আসলাম। রাতে শুয়ে আছি, সোহাগ এসে বলল, ভাইয়া খেতে আসো, আম্মু তোমাকে ডাকছে। আমি খেতে গেলাম। খাওয়া অবস্থায় দেখলাম ফারহানা আজ চুপ, কিছুই বলছে না। আমি আর কথা বাড়ালাম না। খাওয়া দাওয়া করে এসে ঘুমিয়ে গেলাম। প্রতিদিনকার মতো আমার কাজ চলছিল, ফারহানার বকা আর আমার সহ্য করা। আমি একদিন ফারহানাকে একটা ছেলের সাথে দেখে অবাক হলাম। ছেলেটাকে আমি জানি না। আজ খুব হিংসেও হচ্ছে। কি করব, আমি যে অনেক ভালোবাসি ফারহানাকে। রাতে বাসায় ফিরলাম। চাচিমা খেতে ডাকলো, কিন্তু আমি কিছুই বললাম না। মনে শুধু একটা প্রশ্নের উদয় হলো যে ছেলেটা কে। আমি আর সহ্য করতে পারলাম না। রাত 10টায় ফারহানার রুমে গেলাম। ফারহানা তখন ফোনে SMS করায় ব্যস্ত। ফারহানা, তোমার সাথে আমার কিছু কথা আছে। ফারহানা আমার কথা শুনে বলল, কি কথা? আর এত রাতে তুই এখানে কেন? আমি কিছু কথা বলতে চাই, তাই আসছি। কি কথা বল।
তোমার সাথে আজকে একটা ছেলেকে দেখলাম। ছেলেটা কে? কেন? সে কে তুই জেনে কি করবি? আমাকে বলো, কে সে? বলবো না। তুমি তাকে ভালোবাসো? বাসলে বাসি, তাতে তোর কি, ছোট লোকের বাচ্চা? ফারহানা, তুমি আমার বাবা মাকে বকা দাও কেন? আমি শুধু জিজ্ঞেস করেছি ছেলেটাকে, তাতে তুমি বকা দিবা? আমার রুমে এত রাতে কেন আসছিস ছোট লোকের বাচ্চা? বের হ বলছি। আর একদিন আমার রুমে দেখলে তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। বের হ বলছি, না হলে আমি চিৎকার করব বলছি। থাক ফারহানা, আমি চলে যাচ্ছি। আমি এসে ঘুমিয়ে গেলাম। সকালে উঠে আমি আমার কাজে চলে গেলাম। রাতে আমি একটু শুয়েছিলাম, তখন ফারহানা বলল, কি রে ছোট লোকের বাচ্চা, শুয়ে আছিস? সোহাগকে পড়াবে কে? এই তো লজ্জা করে না? তুই আমার বাবার টাকায় খাস। আমি হলে কবে বেরিয়ে যেতাম। তুই এখান থেকে যাস না কেন? তোকে দেখলে আমার গা চলে। তুই চলে গেলে আমি খুব খুশি হব। তুই বাড়িতে একটা আপদ মাত্র। আমি বিছানা থেকে উঠলাম না। আমি শুয়ে শুয়ে কান্না করছি। খুব কষ্ট হচ্ছে। আমার তো সব কিছু ছিল, একটা ঝড় এসে সব ভেঙে গেছে। পৃথিবীতে জায়গার অভাব নেই। আমি আর এ বাসায় থাকবো না। চলে যাব ফারহানা, থাকবো না এই বাড়িতে। তুমি তো আমাকে সহ্য করতে পারো না। আমি চলে গেলে যদি খুশি হও তো আমি চলে যাব। কাল সকালে চাচাকে মিথ্যে কিছু বলে হলেও চলে যাব। আমি আর ফারহানার চোখের কাটা হয়ে থাকবো না। তারপর আমি ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম ভাঙলো কারো কান্নার আওয়াজ শুনে। কে কান্না করছে বুঝতে পারছি না। একটু পরেই বুঝতে পারলাম চাচার রুমে কান্না করছে। আমি উঠে তাড়াতাড়ি করে গিয়ে দেখলাম চাচা চোখ বন্ধ করে পড়ে আছে আর চাচি ফারহানা কান্না করছে। আমি কিছুই বুঝতে পারছি না। আমি ফারহানাকে বললাম, ফারহানা, কি হয়েছে চাচার? এমন কান্না করছো কেন? ফারহানা চুপ করে আছে আর কান্না করছে। এ ফারহানা, কি হয়েছে বলবে তো? তানভীর আব্বু হঠাৎ অজ্ঞান হয়ে গেছে, আর কথা বলছে না। প্লিজ কিছু একটা কর। আমি কি করব বুঝতে পারছি না। আমি অনেক কষ্টে চাচাকে কোলে তুলে নিলাম। তারপর গাড়ি করে হাসপাতালে নিয়ে গেলাম। একটু পর ডক্টর এসে বলল উনি হার্ট অ্যাটাক করেছেন, অনেক টাকা লাগবে। চাচিমা আমাকে কিছু টাকার কথা বললেন। আমি ফারহানাকে নিয়ে বাসায় থেকে ওইসব টাকা নিয়ে আসলাম। আরও টাকা লাগবে, তাই ফারহানা সহ চাচিকে হাসপাতালে রেখে আমি টাকা কালেক্ট করতে চলে আসলাম। অনেক চেষ্টা করে কিছু টাকা নিয়ে ফিরলাম। চাচিমা আমাকে দেখে বলল, তানভীর, টাকা পেলি? হ্যাঁ চাচিমা, কিছু টাকা পেয়েছি। তোমরা তো কিছু তো খাওনি, বসো আমি খাবার নিয়ে আসছি। বলেই আমি বাইরে গিয়ে খাবার নিয়ে আসলাম। খাবার এনে ফারহানার হাতে দিয়ে বললাম, নাও খেয়ে নাও। ফারহানা আমার মুখের দিকে তাকিয়ে বলল, আমি খাবো না। আজ প্রথম ফারহানাকে কান্না করতে দেখলাম। কি ফারহানা, কান্না করছো কেন? আব্বু আব্বু বলেই ফারহানা কান্না করে দিল। কি পাগলামি করছো? চাচা ঠিক ভালো হয়ে যাবে, নাও খেয়ে নাও। চাচিমাকেও খাবার দিয়ে বসে রইলাম। একটু পর ফারহানা এসে বলল, তানভীর তুই খাবি না? না আমি খাবো না, আমি খেয়েছি। ফারহানা আমার কথা শুনে আর কিছু বলল না, চুপ করে বসে রইল। একটু পর ডাক্তার এসে বলল কোনো ভয় নেই, উনি সুস্থ হয়ে যাবে। চাচিমা চাচার কাছে রইল। আমি আর ফারহানা বসে আছি, সাথে সোহাগও। একটু পর একটা লোক এসে বলল, আপনি বলেছিলেন রক্ত দিবেন, চলেন। ফারহানা কথাটা শুনে বলল, কিসের রক্ত দিবে ও? আমাদেরকে রক্ত দিবেন বলেছিলেন। তানভীর এসব কি বলছে এই লোকটা? আমি একে চিনি না ফারহানা। এ ভাই আপনি জানতো? লোকটাকে ইশারা দিয়ে যেতে বললাম আর ফারহানাকে বললাম লোকটা ভুল করেছে। ফারহানা শান্ত হয়ে গেল। আসলে আমি টাকার জন্য রক্ত বিক্রি করতে চাইছিলাম। 3 দিন পর চাচাকে ছুটি দিল। চাচাকে নিয়ে বাসায় আসলাম। তারপর আমার কাজগুলো আবার করতে লাগলাম। একদিন আমি ওয়াশরুমে ছিলাম, ফারহানা আমার রুমে আসলো। আরে বলাই তো হলো না, ফারহানা আজকাল কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আজকাল আর বকা দেয় না। ফারহানা আমার রুমে ঢুকে টেবিলের ওপর একটা ডায়েরি দেখতে পেল। ফারহানা কৌতূহলবশত পড়তে লাগলো। ফারহানা ডায়েরিটা পড়তে গিয়ে অবাক হলো। প্রতিটা পেজে ফারহানার অত্যাচারগুলো লেখা। আর ভালোবাসি ফারহানা তোকে খুব, কিন্তু বলতে পারি না। ফারহানা আরও পড়তে লাগলো। জানো ফারহানা,
তোমাকে আজ নদীর পাড়ে নিয়ে বলতে চাইছিলাম আই লাভ ইউ, বাট পারলাম না। বললাম ফুচকা খাওয়াবো। জানো না তো ফারহানা, সেদিন বিকালে আমি তোমার ওড়না টেনে ধরিনি। আমি তোমাকে অনেক ভালোবাসি। সেদিন তোমাকে থাপ্পড় দিয়েছি, কিন্তু জানো ব্যথাটা আমার গায়ে লেগেছে। সেদিন ওই ছেলেটাকে তোমার সাথে দেখে খুব হিংসা হচ্ছিল, বাট আমি সেদিন হেরে গেলাম, কারণ তুমি সেই ছেলেটাকেই তো ভালোবাসো। তুমি তারপর যখন বললে আমি চলে গেলে খুশি হব, সেদিন ঠিক করলাম আমি চলে যাব, কিন্তু পরদিন চাচা অসুস্থ হয়ে গেল, আমি যেতে পারলাম না। আমি চাচা চাচির মাঝে আমার বাবা মার ছায়া দেখতে পাই। খুব ভালোবাসি চাচা চাচিকে। আমি সারা জীবন এই পরিবারে থাকতে চাই, কিন্তু আমাকে একদিন চলে যেতে হবে। ফারহানা, আমাকে তুমি যতই অপমান করো, আমি আমার বাবা মাকে ছেড়ে কোথাও যাব না। আমি তোমাকে অনেক ভালোবাসি। ফারহানার ডায়েরিটা পড়ে ডুকরে কেঁদে উঠল। তখনই আমি ওয়াশরুম থেকে বের হয়ে আসলাম। ফারহানা আমার দিকে তাকিয়ে আছে। আমি ফারহানার হাতে ডায়েরিটা দেখে ভয় পেয়ে গেলাম। আমি আস্তে আস্তে ফারহানার সামনে আসতেই ফারহানা যা বলল তা কোনোদিন কল্পনাও করিনি। তানভীর, এতে কি সব লেখা? সব সত্যি? আমি কিছু বলার আগেই ফারহানা আমাকে জড়িয়ে ধরল। আই লাভ ইউ তানভীর। কেন এতদিন বলিসনি তুই আমাকে এতটা ভালোবাসিস? আই লাভ ইউ সো মাচ তানভীর। ফারহানা আমাকে এমনভাবে জড়িয়ে ধরেছে যেন মনে হচ্ছে আমি ফারহানাকে ছেড়ে চলে যাব। আমি ফারহানাকে জড়িয়ে ধরতে চেয়েও ভয় পাচ্ছি, যদি ফারহানা মারে। আমি আজ এত খুশির মাঝেও কান্না করছি। আমি কখনো কল্পনা করিনি ফারহানা এভাবে নিজে থেকে ভালোবাসি কথাটা বলবে। আমি যেন জীবনের সবচেয়ে বড় চাওয়াটা পূরণ করেছি। তুই আমাকে সত্যিই ভালোবাসিস তো? এই ডায়েরির কথাগুলো সত্যি তো তানভীর? আমি চুপ করে মনে মনে হাসছি। এই তানভীর, তুই চুপ করে আছিস কেন? ডায়েরিতে যা লেখা আছে সব ঠিক ছিল। তোমাকে ভালোবাসতাম, এখন আর বাসি না। যত তাড়াতাড়ি সম্ভব আমি তোমাদের বাসা ছেড়ে চলে যাব। মিথ্যা বললাম, কারণ ফারহানা কি করে তাই দেখতে চাই। সত্যিই তুই আমাকে ভালোবাসিস না? আমি তোকে অনেক অবহেলা করছি, অত্যাচার করেছি, কিন্তু আজ তোকে অনেক ভালোবাসি। বিশ্বাস কর তানভীর, প্লিজ। আমি তোমার যোগ্য না ফারহানা। আমি এতিম, ছোট লোকের বাচ্চা, ফকিরের বাচ্চা। আর আমার মতো ছেলে কখনো তোমাকে ভালোবাসতে পারে না। কথাগুলো বলতে আমার খুব কষ্ট হচ্ছিল, তবুও বললাম। তারপর আমি টিউশনিতে চলে গেলাম। অন্যদিকে ফারহানা রুমে বসে আমার কথাগুলো ভাবছে। তানভীর সত্যিই বলছে কেন আমার ভালোবাসা মেনে নিবে? আমি তোকে একটুও মেনে নিইনি বা বোঝার চেষ্টাও করিনি। আজ আমার নিজেকে খুব অপরাধী ভাবছি। একটু অবহেলার জন্য আমরা আমাদের ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলি। আর ভুলটা যখন বুঝতে পারি তখন আর সময় থাকে না পিছনে যাবার। তানভীর রাতে বাসার সামনে এসে কলিং বেল বাজাতেই আমি দরজা খুলে দিলাম। আজ তুমি ঘুমাওনি ফারহানা? চাচিমা কোথায়? মা ঘুমাচ্ছে, আমার ঘুম আসছিল না তাই জেগে আছি। আমি কিছু না বলে রুমে চলে গেলাম। ফারহানা আমার পিছন পিছন গিয়ে বলল, তানভীর, আমাকে তুই ক্ষমা করে দে। আমি তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। আমি তোকে অনেক ভালোবাসি তানভীর। ফারহানা, তোমার প্রতি আমার কোনো রাগ বা অভিযোগও নেই। প্লিজ তুমি যাও এখন। তুমি কখনো আমাকে ছোট লোকের ফকিরের বাচ্চা ছাড়া কথা বলনি। যা তা অপমান করেছ। কি ভাবছো সব ভুলে গেছি আমি? কিছুই ভুলে যাইনি আমি। আমি এতিম, এতিম হয়ে থাকতে চাই। আমি তোমাকে ভালোবাসতাম, এখন আর বাসি না। অনেকটা ঘৃণা করি তোমাকে। ফারহানা আমার কথাগুলো নিচের দিকে তাকিয়ে শুনছে আর কান্না করছে। আজ ফারহানার মুখে কোনো কথা নেই। ফারহানা যেন বোবা হয়ে গেছে। আমি ফারহানাকে কথাগুলো বলে বাসা থেকে বের হয়ে গেলাম। আমি রাস্তা দিয়ে হাঁটছি আর মনে মনে বলছি, সরি ফারহানা, আমাকে ক্ষমা করে দিও। তোমাকে আজও অনেক ভালোবাসি। তুমি আমাকে আজ ভালোবাসো, এটা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া ছিল। কিন্তু আমি যে গরিব। জানি আজ তুমি অনেক কষ্ট পাচ্ছ আমার কথাগুলো শুনে। বিশ্বাস করো, তোমাকে কষ্ট দিতে গিয়ে আমার 3 গুণ বেশি কষ্ট হচ্ছে। কি করব বলো? চাচা যে তোমার বিয়ে ঠিক করে রেখেছে। সামনের মাসেই তোমার বিয়ে হবে, একটা সুখের সংসার হবে, চাচার স্বপ্ন পূরণ হবে। ডাক্তার বলেছেন চাচাকে উত্তেজিত করা যাবে না।
কি করে আমি এত বড় স্বপ্নটা ভেঙে দেই বলো? আই লাভ ইউ ফারহানা, বাট আই এম রিয়েলি সরি। আমি কথাগুলো মনে মনে বলতে বলতে একটা দোকানে এসে পৌঁছালাম। মামা, এক প্যাকেট সিগারেট দেন তো। আমি কখনো এসব খাইনি, কিন্তু আজকে কষ্টটা মেনে নিতে অনেক কষ্ট হচ্ছে। আমি সিগারেট নিয়ে ছাদে চলে গেলাম। একের পর এক সিগারেট টানতে লাগলাম। কিছুই আর ভালো লাগছে না। তারপর রুমে গিয়ে ঘুমিয়ে গেলাম। এভাবেই কয়েকদিন কেটে গেল। ফারহানা আর আগের মতো আমাকে বকা দেয় না। সারাক্ষণ আমাকে আগের অপমান করার কথা ভেবে কান্না করে। ফারহানা ঠিক করলো আজ আমাকে আরেকবার বোঝাবে। আজও ফারহানা আমার কথার কাছে হেরে গেল। দেখো ফারহানা, একটা কথা বলি তোমাকে। তোমার বিয়ে ঠিক করে রাখছে চাচা, তাকে বিয়ে করো, সুখী হবে। আর যত তাড়াতাড়ি পারি তোমাদের বাসা ছেড়ে চলে যাব, কারণ চাচা এখন পুরোপুরি সুস্থ আছে। ফারহানা আমার মুখে বিয়ের কথা শুনে কিছুই বুঝতে পারল না। ওর মাকে বলল, মা, আমার নাকি বিয়ে ঠিক হয়ে আছে? আমি তো কিছুই জানি না। তোর বাবার বন্ধুর ছেলে জয়ের সাথে সামনের মাসেই তোদের বিয়ে হবে। কি? কখনো না। আমি ওই শয়তান জয়কে বিয়ে করব না। বিয়ে যদি করতেই হয় তানভীরকে করব, অন্য কাউকে না। তার আগে নিজেকে শেষ করে দিব, কথাটা মনে রেখো মা। ফারহানার মা খুব অবাক হলো। সে বুঝতে পারল এই কথাগুলো একবার ফারহানার বাবার কানে পৌঁছালে উনি আবার অসুস্থ হয়ে যাবেন। রাতে আমি বাসায় ফিরলে চাচিমা আমাকে সবটা খুলে বললেন আর আমাকে দূরে সরে যেতে বললেন। আমি চাচির কথা শুনে শুয়ে শুয়ে কান্না করছি আর বলছি, কি দোষ করেছিলাম আল্লাহ? বাবা মাকে নিয়ে গেলে আর আমাকে রেখে গেলে এতগুলো কষ্ট পাওয়ার জন্য। আমি ঠিক করে নিলাম কিছু একটা বলে গ্রামে চলে যাব, কারণ এমনিতে চাচা যেতেই দিবে না। রাতে আমি ঘুমিয়ে গেলাম। সকালে আমার ঘুম ভাঙল ফারহানার ডাকে। তানভীর, এই তানভীর, ওঠ এবার, বাবা তোকে ডাকছে। তুমি যাও, আমি আসছি। ফারহানা চলে যাওয়ার পর আমি ফ্রেশ হয়ে চাচার রুমে গেলাম। চাচা আমাকে দেখেই বলে উঠল, এত বেলা করে ঘুমানো ভালো না। তোকে কিছু টাকা দিচ্ছি, বাজার করে নিয়ে আয়। আজকে জয়ের বাবা মা আসবে, তাড়াতাড়ি আসিস কিন্তু। চাচা আমার হাতে টাকাগুলো দিয়ে বলল। আমি রুমে যেতেই ফারহানা আসলো। তানভীর, তুই আব্বুকে বল তুই আমাকে ভালোবাসিস, না হলে আমি গিয়ে বলি। ফারহানা, তুমি পাগল? জানো না তুমি চাচা অসুস্থ? তুমি কি চাও বলো তো? আর কে বলেছে আমি তোমাকে ভালোবাসি? একটুও তোমাকে ভালোবাসি না। আর শোনো, তুমি আমাকে করা অপমানগুলো ভুলে গেলেও আমি ভুলে যাইনি। তোমাকে নিয়ে ডায়েরিতে লিখতাম ঠিক আছে, বাট তোমার করা অপমানে সব ভালোবাসা চলে গেছে। তোমার জন্য আমার কোনো ভালোবাসা নেই, যা আছে সব ঘৃণা। তুমি আমাকে ভালোবাসলেও আমি তোমাকে ভালোবাসি না। যতটা ভালোবাসতাম তার চেয়ে বেশি ঘৃণা করি এখন। তুমি কখনো ভালোবাসি কথাটা নিয়ে আমার কাছে আসবে না। আর চাচা তোমার বিয়ে ঠিক করেছে, তাকেই বিয়ে করো। আর যদি তোমার বাবাকে মৃত দেখতে চাও তাহলে যা খুশি করো, তবে আমি চাচাকে অনেক ভালোবাসি। কোনোদিন সে আমাকে ছোট লোকের বাচ্চা বা ফকিনীর বাচ্চা বলেনি। তুই আমাকে ভালোবাসিস না তানভীর? না। তাহলে ডায়েরির লেখাগুলো কি মিথ্যে? ফারহানার ওপর আমার খুব রাগ হলো। দিলাম ঠাস করে এক থাপ্পড়। আর একবার যদি বলো ওই ডায়েরির কথা, তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। এই তানভীর এতদিন সব সহ্য করলেও এখন আর মানব না। আমার চোখের সামনে থেকে তুমি যাও, আর কখনো এই এতিম ছোট লোকের বাচ্চার কাছে আসবে না। ফারহানা আমার কথাগুলো শুনে আর শুধু কান্না করছে। আমি বাজারে চলে গেলাম। আমারও খুব কষ্ট হচ্ছে। আমি ঠিক করে নিলাম, না, আমাকে এখান থেকে চলে যেতে হবে। বিকেলে জয়ের বাবা মা ফারহানাকে দেখতে আসলো। তারা বিয়ে ঠিক করে গেল। 1 মাস পর বিয়ে হবে। ফারহানা বসে কান্না করছিল। আমি সকল আত্মীয়দের আপ্যায়ন করে যাচ্ছি। ফারহানা মনে মনে বলছে, তানভীর, তুই এতটা পাষাণ হলি কি করে? কত হাসি খুশি তুই সব কাজ করে যাচ্ছিস। সব অতিথি চলে যাবার পর আমি শুয়ে পড়লাম। রাতে ফারহানা আমার রুমে ঢুকে বলল, তানভীর, বিশ্বাস কর, আমি তোকে অনেক ভালোবাসি। আমি তোকে ছাড়া বাঁচবো না, প্লিজ তানভীর। ফারহানা, তোমার বিয়ে ঠিক হয়ে গেছে। এসব তুমি কি বলছো? আর এত রাতে কেন আমার রুমে আসছো? বের হও ফারহানা। একদিন আমি তোকে অবহেলা করতাম, আর আজ তোকে ভালোবাসি, কিন্তু তা মেনে নিচ্ছিস না।
তানভীর, আমি নিজেকে শেষ করে দেব, তবুও জয়কে বিয়ে করব না। কথাটা মনে রাখিস। ফারহানা যা বলে তাই করে। বলেই ফারহানা চলে গেল। আমি কি করব ফারহানা? আমিও যে তোমাকে অনেক ভালোবাসি, তবুও বারবার ফিরিয়ে দিচ্ছি। আমার ভাবনায় ছেদ পড়ল চাচিমার কথাই। তানভীর, তোকে একটা কথা বলতে চাই। জি বলো। আমি তোকে মায়ের মতো আদর করি, তুই এই মায়ের কথা শুনবি তো? চাচিমা বলো কি কথা, আমি সব শুনবো। তুই আমার বাড়ি থেকে চলে যা, আর কখনো আসবি না। আমি ফারহানার সব কথা শুনেছি। আমার মেয়েকে আমি সামলে নেব, যত তাড়াতাড়ি সম্ভব চলে যা। আর তোর চাচা যেন এসব না জানতে পারে। চাচিমার কথাগুলো শুনে নিজেকে খুব অসহায় লাগছিল, তবুও বললাম, আমি চলে যাব, তুমি নিশ্চিত থাকো। সে রাতে একটু ঘুমাতে পারলাম না, সারা রাত চোখ দুটো ভিজে আসছে। আমার কাজগুলো নিয়মমাফিক চলছিল, আর ফারহানার বিয়ের ডেটটাও এগিয়ে আসছে। চাচিমার আগের মতো নেই, আমার সাথে তেমন ভালো করে কথা বলে না। ফারহানার বিয়ের ঠিক 10 দিন আগে আমি চাচার সামনে গিয়ে দাঁড়ালাম মিথ্যা একটা অজুহাত নিয়ে। চাচা, আমি কালকে গ্রামে চলে যাব। চাচা আমার কথা শুনে অবাক চোখে তাকিয়ে বলল, গ্রামে চলে যাবি মানে? হ্যাঁ, ওইখানের একটা স্কুলে আমার জব হয়েছে, পরশু জয়েন করতে হবে, আর আমি ওইখানেই থাকবো। তোর জব হলো, একবারও তো বললি না। আসলে চাচা, সারপ্রাইজ দিব বলে বলিনি। তা না হয় মানলাম, বাট ফারহানার বিয়ে তুই চলে যাবি, এটা কি করে হয়? আচ্ছা শোন তানভীর, বিয়ের ঠিক 2 দিন আগে চলে আসবি, কেমন? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ জবাব দিলাম। কখনো ভাবতে পারিনি চাচা এত সহজে রাজি হয়ে যাবে। আমি রাতেই টিকিট কেটে নিয়ে আসলাম। সকাল 7টায় বাস। আমি তাড়াতাড়ি করে এসে সব গোছাতে লাগলাম। তখনই ফারহানা এসে বলল, মিথ্যে বাহানা দেখিয়ে চলে যাচ্ছিস তাই না? আমি কিছুই বললাম না, চুপ করে রইলাম। ফারহানা আবারও বলল, ঠিক আছে, যা, মুক্তি দিলাম। তবে বিয়ে আমি করব না, দরকার হলে মরে যাব। আমি কিছু বলার আগেই ফারহানা চলে গেল। আমি আবার কাপড় গোছাতে মনোযোগ দিলাম। রাতে একবার ছাদে গেলাম। এই ছাদে যখনই আসতাম তখন ফারহানা আমাকে বকা দিত। একটু বসে থেকে চলে আসলাম, তারপর ঘুমিয়ে গেলাম। সারা রাত ফারহানা কান্না করলো। ও জানে আমি সত্যি চলে যাব। সকালে উঠে আমি সবার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেলাম। আমার আজ খুব কষ্ট হচ্ছে। যাদের বাবা মা ভাবতাম তারাও পর হয়ে গেল। আমি বাসে বসে বসে কান্না করছি, আর ভিতরটা যেন ফেটে যাচ্ছে। ফোনটা বের করে লুকিয়ে তোলা ফারহানার পিকগুলো দেখছি, আর চোখের পানি মুছতেছি। হঠাৎ আমার ফোনটা বেজে উঠল। আমি দেখলাম চাচার ফোন। আমি রিসিভ করতেই ওপাশ থেকে বলতে লাগলো, তানভীর তুই কোথায়? চাচা, আমি বাসে বসে আছি। বাবা তুই তাড়াতাড়ি হাসপাতালে চলে আয়। কেন চাচা, কি হয়েছে? কথা না বাড়িয়ে তাড়াতাড়ি আয় বলছি। আমার খুব ভয় হচ্ছিল, ফারহানা কিছু করে বসলো না তো আবার। আমি বাস থেকে নেমে একটা সিএনজি করে তাড়াতাড়ি করে হাসপাতালে গেলাম। আমাকে দেখে চাচা এসে একটা ঠাস করে থাপ্পড় মারলো আর বলল, আমার মেয়ে যদি মরে তোর খবর আছে। খাইয়ে পরিয়ে তোকে কালসাপ পুষেছিলাম। আমার মেয়ে আজ মারা যাচ্ছে তোর জন্য, আর মিথ্যে কথা বলে আজ চলে যাচ্ছিস। চাচা, ফারহানার কি হয়েছে? চুপ, একদম চুপ থাকবি। চাচার কথা শুনে আমি চুপ হয়ে গেলাম। একটু পর ডক্টর এসে বলল, ভয় নেই, ফারহানা সুস্থ হয়ে যাবে। চাচিমা বলল, তুই চলে যাবার পর ও অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে পড়ে যায়, পরে হাসপাতালে নিয়ে আসি। আমি ফারহানার কাছে যেতেই ফারহানা অন্যদিক মুখ ফিরিয়ে নিল। এসব কি করলে তুমি ফারহানা? আজ যদি কিছু হয়ে যেত? হলে হতো, তাতে তোর কি? এখন আসছিস কেন? তুই একটা ছোট লোকের বাচ্চা, অসভ্য, তুই একটা অসহ্য। আমার চোখের সামনে তোকে দূর হ। আমি ফারহানার কথা শুনে মুচকি হাসছি। ফারহানা কান্নার জন্য ঠিক করে কথাও বলতে পারছে না। আচ্ছা, মরার জন্য তো অনেক সিস্টেম ছিল, ঘুমের ওষুধ কেন? আমার ইচ্ছে তাই। তুই কেন আছিস? চলে যা বলছি। বলেই ফারহানা আমাকে মারতে লাগলো। আমি ফারহানাকে জড়িয়ে ধরে বললাম, হবে এই ছোট লোকের বাচ্চার বউ?
কথা দিচ্ছি সুখে রাখবো। না, আমি তোর বউ হব না। এখনো তুই আমাকে ভালোবাসিস কথাটা বলিসনি। সব কথা বলতে নেই, কিছু কথা বুঝে নিতে হয় ম্যাম। আমি তোমাকে অনেক ভালোবাসি। ফারহানা আমাকে জড়িয়ে ধরলো আর বলল, আমিও অনেক ভালোবাসি তোমাকে। আমি ফারহানার কানে কানে বললাম, আরেকবার যখন মরার ইচ্ছে হবে আমাকে বলিও, আমি একটা হারপিক কিনে দিব, কেমন? ফারহানা শুনেই আমার দিকে রাগীভাবে তাকালো আর আমি হাসতে লাগলাম। একটু পর চাচা আর চাচিমা আসলো। ফারহানার মা, এই শয়তান দুটোর বিয়ে দিতে হবে। আমি জয়ের বাবাকে বুঝিয়ে না করে আসি। আর আজ তুই রাতে ফারহানাকে নিয়ে বাসায় চলে যাস। চাচা চাচি চলে যাবার পর ফারহানা বলে উঠল, দেখলি কেমন মরার অভিনয় করে বিয়েটা ঠিক করে দিলাম। তারপর চাচা জয়ের বাবাকে বুঝিয়ে আমাদের বিয়ে ফাইনাল হলো। কাল আমাদের বিয়ে। আজ অনেক খুশি খুশি লাগছে। জীবনে ভাবতে পারিনি ফারহানাকে আমি পাবো। যথারীতি আমাদের বিয়ে হয়ে গেল। আমি বাসঘরে ঢুকতেই ফারহানা বলে উঠল, এত দেরি করলি কেন? এমন বউ জীবনে আর দেখিনি। বরকে তুই করে বলছে। বলবো, 100 বার বলবো। তোর কোনো সমস্যা? না গো, কোনো সমস্যা নেই। লেট করলি কেন? আরে বন্ধুরা ছিল তাই আর কি। বলে আমি খাটে বসতে যাব, তখনই ফারহানা বলে উঠল, এই বসবে না, আমাকে আজকে প্রপোজ করতে হবে, তাও আবার হাতে গোলাপ নিয়ে। আচ্ছা মুশকিল, এত রাতে গোলাপ কই পাবো? তা তো আমি জানি না, আমাকে গোলাপ দিয়েই প্রপোজ করতে হবে। প্লিজ লক্ষ্মীটি, রাগ করে না, অন্যদিন করি কেমন? না, এখনই করতে হবে, না হলে অন্য শাস্তি হবে। বলো দেখি কি শাস্তি? আমাকে এখন কোলে করে ছাদে নিয়ে যেতে হবে। ওকে। বলেই আমি ফারহানাকে কোলে নিয়ে ছাদে উঠলাম। ছাদে গিয়ে আমি খুব অবাক হলাম। ছাদটা সুন্দর করে সাজানো, তাতে হাজারো গোলাপও আছে। ফারহানা হঠাৎ বলে উঠল, হ্যাপি বার্থডে তানভীর। আমি চমকে উঠলাম। আজ আমার জন্মদিন ছিল আর আমারই মনে ছিল না। ফারহানা আমার হাতে একটা কালারফুল মোড়ানো গিফট বক্স দিল। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। ফারহানা ইশারা দিল খুলতে। আমি খুলে আরও বেশি অবাক হলাম। তাতে একটা গোল্ড বলের ভেতর দুটো লাভার একসাথে বসে আছে। ফারহানা বলে উঠল, থাকবি তো সারা জীবন আমার পাশে এভাবে? আমি পাশ থেকে একটা গোলাপ নিয়ে হাঁটু ভেঙে বসে বললাম, হাই প্রেয়সী, আমি সারাটা জীবন শুধু তোমাকেই চাইব। আই লাভ ইউ। ফারহানা চোখের জল মুছতে মুছতে আমাকে জড়িয়ে ধরল। আমি মনে মনে বললাম, সারা জীবন তোমাকে এভাবেই বুকে জড়িয়ে রাখব। আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।